আমার কাছ থেকে তোমার স্বার্থ উদ্ধার করা বাকি আছে নাকি সেটা বলো তো আমায়। আকাশ, হঠাৎ এমন কথা বলছো কেন? কারণ আমি যাকে সেই ছোট থেকে বাবা বলে জেনে এসেছি সে নিজেই আজকে আমার থেকে স্বার্থ উদ্ধার না হওয়ার ঘর ছাড়তে বলছে। সেখানে তুমি তো বহু দূরের মানুষ, আমার থেকে যে তোমার কোনো স্বার্থ নেই সেটা কি নিশ্চয়তা আছে নাকি? সো থাকলে বলে দাও। আকাশের মুখে এমন কথা শুনে আনহা তাজ্জব হয়ে যায়। তার উপরে তার মনের মধ্যেও কষ্টে ভাটা পড়ে। কারণ একে তো আকাশ সবার সামনে অবহেলিত, দ্বিতীয়ত তার চাহিদাকে আনহা খতম করে দিয়েছে, যার দরুন আনহার চাহিদা ছাড়া আকাশ কখনোই আপন করতে পারবে না। তাই আনহার প্রচণ্ড খারাপ লাগছে আকাশের জন্যে। আনহা আকাশকে নিয়ে ভাবুক হয়ে গেছে। অন্যদিকে আকাশ আনহার কাছে কোনো উত্তর না পেয়ে তাকে আবার জিজ্ঞেস করে, কি হলো আনহা, কোনো কথা বলছো না যে? তোমার কি কোনো স্বার্থ উদ্ধার করা বাকি আছে নাকি আমার কাছ থেকে? আকাশের কথায় এবার আনহার হুঁশ ফিরে এলো। তাই সে এবার উত্তর দেয়, হুম। আচ্ছা আকাশ, আমি যে 11টার দিকে চলে আরে বাবা নামক মানুষটাকে থেকে যে কষ্ট পেয়েছি তার তুলনায় দুনিয়ার সব কষ্ট ফিরে পড়বে। তার মানে তুমি কষ্ট পেয়েছো আমার আচরণে? না, কষ্ট পাইনি, তবে অবাক হয়েছি, কারণ হুট করে কখনো তো আমায় না বলে চলে যাও না, তাই আর কি। আসলে পরিপালকে একটু সমস্যা হয়েছিল, যার কারণে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে। আনহা আকাশকে 11টার বিষয় নিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু আকাশ এটা ধরতে পারে না। ও আচ্ছা, আচ্ছা এখন আবারও চলে যাও, কাল সকালে জমিনে এসো আবার। না, আমি এখন যাব না। আজ সারা রাত আমি তোমার সাথে থাকবো এবং তোমার সুখ দুঃখের কষ্টের ভাগী হব। কি প্রয়োজন আনহা এমনটা করার? আকাশ, একদম কথা বলবে না তুমি। আমি থাকবো তো থাকবোই। ওকে, ঠিক আছে, তোমার ইচ্ছে। হুম, আমার ইচ্ছে। আচ্ছা, তুমি চোখটা বন্ধ করো তো একটু। কেন? আরে করো না। হ্যাঁ, করলাম। আমি চোখ খুলতে বললে চোখ খুলবে, আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবে না। আকাশ চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড যেতেই আনহা আকাশ চোখ খুলতে বলে। আকাশ চোখ খুলেই অবাক হয়ে যায়, কারণ আনহা তার শরীর থেকে অনেকখানি কাপড় সরিয়ে ফেলছে, যেটা থেকে আকাশ তাজ্জব হয়ে আনহাকে জিজ্ঞেস করে, এই কি করছো কি এটা? কি করছি সেটা দেখতেই পাচ্ছ, খামাখা প্রশ্ন করো না তো। আনহা আকাশকে থামিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে চুমু খেতে আরম্ভ করে। আকাশ আনহার স্পর্শে কেঁপে ওঠে, কিন্তু সে আনহাকে কিছুই বলে না। সে তার মতন তার কাজ চালিয়েই যাচ্ছে। আনহা আকাশের গলার বুকে অনেকটা সময় ধরে চুমু খায়, তারপর হুট করে সে আকাশকে বলে ওঠে, এই, তুমি আমার সাথে সঙ্গ দিয়ে তোমার মনের সমস্ত কষ্ট বিদায় করে দাও। আকাশ আনহার আচরণে প্রথমবার কিছু না বললেও এবার বলে বসে, আনহা, আমি এসব করে নিজেকে শান্ত করতে চাই না। আমার একটা ঠাঁই দরকার, মাথা গুজার। এছাড়া আমার কিছুই প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো তুমি। ঠিক আছে শুভ, কিন্তু তুমি নিজের কাপড় ঠিক করো, কারণ না হয়তো ভিতরে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেবে, যাতে করে অন্য কিছু করে বসবো আমি। তো কি হয়েছে? অন্য কিছু করতে তো আর বলিনি। না, তাও আমি এসব কিছু এখন করতে চাই না। বিয়ের পর হাজারো রাত পরে থাকবে এসব করার জন্য, তখন স্বামীর অধিকার নিয়ে সেসবই করব। আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে আর খেয়ালি আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে আর খেয়ালহীন করব না। তবে যেমন চাইবে আমি তেমনটাই করব, কারণ তোমার মতো মানুষ হয় না এই দুনিয়াতে। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হয়তো অনেক কিছুই করে ফেলতো, কিন্তু তুমি আমার সঙ্গ চাও, তবে সেটা ভিন্নভাবে। আর আমি তোমাকে তোমার চাহিদা মতোই সঙ্গ দেব। সো এবার একটু আমার পাশে বসে শান্তি নাও, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। সকাল হলে আমি তোমাকে ডেকে দেব, পরে তুমি তোমার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যেও। ঠিক আছে। তারপর আনহার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ছি। ভোরের আজান হতেই আনহা আমায় ডেকে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি তার বুকে এখন মাথা রেখে শুয়ে আছে, আর সেও সারা রাত আমার সাথে ছিল। বেশ খুশি লাগছে আনহার বুকে মাথা রেখে সারা রাত কাটাতে পেরে। বহুদিন পর একদম তৃপ্তি পুড়িয়ে ঘুমিয়েছি, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল ঘর থেকে চলে যাব বলে।
কিন্তু মন খারাপ করলেও আমার কাছে আর কোনো অপশন বাকি নেই, বাধ্যগত আমার ঘর ছাড়তে হবে। তাই নিজের বই পুস্তক এবং কিছু জামাকাপড় নিয়ে কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর থেকে বেরোনোর সময় চোখজোড়া পানিতে টলমল করছিল। তার সাথে মায়ের জন্য অনেক খারাপ লাগছিল। মা হয়তো এখনও কোনো কিছুই জানে না আমার বিষয়ে। আর এই ঘরে খালি একজন মানুষই আছে যে কিনা আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। মায়ের ভালোবাসাকে ত্যাগ দিয়ে চিরতরে ঘর থেকে ছেড়ে দিয়েছি। তারপর ঘন্টা তিনেক সময় রাস্তা কাটিয়ে নাসির ইন্ডাস্ট্রিতে চলে গেলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানের সাথে পাকাপোক্তভাবে কথা বলে চাকরির বিষয়টা নিশ্চিত করে নিলাম। তিনি আমায় আগামীকাল দুপুর 2টা থেকে অফিসে যেতে বলেছে। আমার ডিউটি হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, আর বাকি সবার জন্য সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। অবশ্য আমি জিজ্ঞেস করেছি কেন তিনি আমায় দুপুর থেকে অফিসে যেতে বলেছেন, কারণ সবার অফিস টাইম তো সকাল 10টা থেকে। তিনি আমার কথার উত্তর আছে, আমি যার রেফারেন্সে এসেছি তিনি নাকি এমনটা বলেছে, কারণ আমি নাকি স্টুডেন্ট, সকালে আমার ক্লাস থাকে। চেয়ারম্যানের মুখে এমন কথা শোনার জন্য লোকটার জন্য হাত তুলে দোয়া করতে ইচ্ছা করছে, যে কিনা আমার এত ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তবে বর্তমানে হাত তুলে দোয়া করার মতন পরিস্থিতি নেই, তাই মন থেকে দোয়া পাঠিয়ে দিলাম লোকটার জন্যে। পরিশেষে চেয়ারম্যান আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলছে আগামীকাল থেকে ঠিক 2টা অফিসে চলে আসতে। আমি খামটা হাতে নিয়ে অফিস থেকে ভদ্রতার সহিত বেরিয়ে এলাম। বাহিরে এসে খাম খুলে দেখি সেটার ভিতরে টাকার একটা বান্ডিল, তার উপরে আমার একটা কাগজও আছে। আমি টাকাটা পকেটে রেখে কাগজটা ওপেন করলাম। কাগজটা ওপেন করতে দেখি কালো কালিতে লেখা, এই 50,000 টাকা আপনার অগ্রিম বেতন। আপনার রেফারেন্সে আমায় বলে দিয়েছে আপনার বেতনটা যেন অগ্রিম দিয়ে দেয়, তাই আপনার এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দিয়েছি। সো আগামীকাল থেকে সময় মতো চলে আসবেন। খুশিতে এবার আত্মহারা হয়ে আনহার কথা স্মরণ করলাম, কারণ তার জন্যই আমার এত ভালো চাকরি মিলেছে। আনহার কথা স্মরণ করতেই সাথে সাথে সে চলে এলো। তাকে সমস্ত কিছু খুলে বলেছি, সেও বেশ খুশি। আমি অফিসে ঢোকার সময় সে চলে গিয়েছিল। অফিস থেকে বের হতেই সে আবার জামিনে প্রকট হয়েছে। তারপর দুজনে মিলে আমার জন্য একটা বাসা ঠিক করলাম থাকার জন্যে, যেটার মাসিক ভাড়া 8,000 টাকা। আনহা অলৌকিক শক্তি দ্বারা অনেক জিনিসপত্র এনে দিয়েছে আমাকে। আমার ঘর একদম পরিপূর্ণ করে দিয়েছে আসবাবপত্র দ্বারা। তার ঘরে উঠে গেলাম, আর 20,000 টাকা এখনও এই খামে মায়ের কাছে পৌঁছে দিয়েছি, আর সাথে একটা চিঠিও দিয়েছি। তারপর ভাড়া করা ঘরে থাকতে শুরু করেছি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। আনহা বেশিরভাগ সময় আমার বাসায় কাটায়, আর রান্নাবান্না সেও করে দেয়। কিন্তু হুট করে এর মধ্যে একদিন বাড়িওয়ালা আমাকে তার বাসায় ডাকে। বাড়িওয়ালা ডাকে তার ফ্ল্যাটে গেলাম। তেনার ফ্ল্যাটে যাওয়ার পর কাজের লোক এসে বলল সোফায় বসতে। তিনি নাকি পাখির ঘরে রান্না করছে। রান্না শেষ করে কিছু সময়ের মধ্যেই আসছে। আবার বাড়িওয়ালা একজন মহিলা। বসে বসে সোফায় ওয়েট করছি, আর আশেপাশে তাকিয়ে ঘটাকে খুঁটিনাটি দেখছি। তখনই ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা একটা ছবির দিকে আমার চোখ গিয়ে আটকে পড়ে। যে ছবিটা দেখার পর আমি সাথে সাথে বসে থেকে উঠে গেলাম, কারণ ছবিটা একটা বাচ্চা ছেলের, এবং এই ছবির বাচ্চাটার মতন একটা বাচ্চা ছবির মায়ের কাছে আছে। সেটা তিনি বহু আগে আমায় দেখিয়েছিল। এই ছবিটা নাকি আমার ছোটোবেলার ছবি, কিন্তু কথা হচ্ছে একদম হুবহু সেম চেহারার ছবি এই বাড়িওয়ালার বাসায় কেন? মাথা তো কিছুই খেলছে না। একরোখা হয়ে তাকিয়েছি দেয়ালে টাঙিয়ে থাকা ছবিটার দিকে। এভাবে কয়েক মিনিট কাটতেই বাড়িওয়ালা মহিলাটার উপস্থিতি টের পেলাম। তিনি রান্নার কাজ সেরে আমার কাছে এসেছে, তাই নিজেকে সংযত করে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো বাবা, তুমি এই ঘরে উঠেছো আজ 1 সপ্তাহ, কিন্তু এর মধ্যে একবারও তোমার সাথে আমার মোলাকাত হয়নি। তার উপরে তোমার বিষয়ে পুরোপুরিভাবেও আমি কিছু জানি না। আর আমার বাসায় তুমি কমফোর্টেবল কি না সেটাও তো তুমি বললে নি। আসলে আন্টি, কলেজের চাকরি নিয়ে বিজি থাকায় আপনার সাথে পরবর্তীতে আর আলাপ আলোচনা করা হয়নি। আর আপনার বাসাটা অনেক সুন্দর, কমফোর্ট না হয় কিছুই নেই। যাক বাবা, শুনে খুশি হলাম। কিন্তু তুমি কিসের জব যেন করো বলেছিলে? জি আন্টি, নাসির ইন্ডাস্ট্রিতে। যাক, মাশাল্লাহ, ভালোই। তো বাবা, তোমার আব্বু আম্মু কি করেন? মা ঘরে থাকে আর বাবা দিনমজুরি করে সংসার চালায়। তাহলে তুমি আলাদা বাসা নিলে কেন? আর তুমি এত ভালো চাকরি করো, তোমার বাবা কেন দিনমজুরি করে? তুমি কি তাদের দেখাশোনা করো না? আসলে আন্টি, বাবার জন্য ঘর ছেড়ে দিয়েছি, কারণ আমি নাকি অকর্মা। তবে ঘর ছাড়লেও লুকিয়ে কিছু টাকা আমি মায়ের কাছে পাঠিয়ে দিই। আর আমার জীবনে একটা ভয়ঙ্কর অতীত আছে, সেটা পরে এক সময় বলবো।
মূলত এই অতীতের কারণেই আমি বাবার কাছ থেকে অবহেলিত, তাই ঘর ছেড়ে দিয়ে আলাদা থাকি। ওহ আচ্ছা, তবে তুমি কষ্ট পেও না। আমি তোমার মায়েরই মতো। তোমার কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। অবশ্যই আন্টি। আচ্ছা, তোমার শেষ কয়েকটা প্রশ্ন করি। যদি তোমার কাছে উত্তর জানা থাকে তাহলে আমাকে উত্তর দিবে। জি আন্টি। আসলে দেখো, তুমি যে ফ্ল্যাটে উঠেছো সেই ফ্ল্যাটটা আমার কাছ থেকে অনেকেই ভাড়া নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু আমি কাউকেই দেইনি। তবে তুমি আমার কাছে এই ফ্ল্যাটটা ভাড়া চাইলে কেন? জানি ঘরটা তোমাকে ভাড়া দিয়ে দিয়েছি। তোমায় প্রথম দেখে খুব মায়া হয়েছে আমার, তাই কেন জানি তোমাকে না করতে পারিনি। তোমার কাছে কি আমার এই অদ্ভুত আচরণ বা প্রশ্নের কোনো উত্তর আছে? আন্টি জানি না আমার উত্তরটা কতটুকু মিলবে, তাও উত্তর দেওয়ার ট্রাই করছি। আসলে আমার যা মনে হয় উপরওয়ালা আমার উপরে সহায় করেছে, কারণ আমি বাদে বাকিরা যারা এসেছিল আপনার ঘরে ভাড়া নিতে, তারা হয়তো আমার মতন প্রয়োজন পড়ে আসেনি, তাদের সকলেরই ঘর বাড়ি আছে, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি একদম ফকির বেশে আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি, তাই হয়তো উপরওয়ালা আপনার মনকে আমার জন্য শিথিল করে দিয়েছে, যার দরুন আপনি আমাকে ঘর ভাড়া দিয়েছেন। না হয়তো আমার থেকেও প্রয়োজনীয় কেউ আসলে আজকে এই বাড়িতে আমার বদলে সে জরুরতওয়ালা মানুষগুলোই থাকতো, কিন্তু আমার প্রয়োজনটা বেশি থাকায় হয়তো আমার নসিবে মিলেছে ঘরটা। তোমার লজিকটা যুক্তিসম্মত, কিন্তু তারপরও আমার ভিতরে অন্যরকম কিছু একটা কাজ করছে। আর কি কাজ করছে সেটা আমার অজানা। তবে আল্লাহ তোমার উপর সহায় হয়ে হয়তো আমার মনকে গলিয়ে দিয়েছে। কিন্তু সত্যি বলতে, তোমাকে প্রথমবার দেখে আমার ভেতর কেমন জানি একটা নাড়া দিয়ে উঠেছে। আমি সেই বিষয়ে জাস্ট তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আন্টি আমি জাস্ট কৃতজ্ঞ আপনার কাছে, কারণ আপনি যে কারণেই হোক না কেন ঘর ভাড়া দিয়ে আমাকে থাকতে দিয়েছেন। আর কৃতজ্ঞতা বাদ দাও, আর এছাড়া এখন এইসব কথা বাদ দাও। এখন বলো, কি খাবে তুমি? না আন্টি কিছুই খাবো না। এই ছেলে, এটা বললে তো হয় না। তুমি আজকেই আমার বাসায় এসেছো, না খেয়ে তো তোমাকে যেতে দিচ্ছি না। সো তুমি একটু বসো, আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে আনছি। আমাকে চুপ করে দিয়ে বাড়িওয়ালা আন্টি চলে গেল, আর আমি আবারও সেই ছবিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দেখতে দেখতে মিনিট পাঁচেক কেটে গেছে, কিন্তু আমার মনের কৌতূহল এখনও মেটাতে পারিনি। এর মধ্যে আবার আন্টি চা করে নিয়ে এসে আমার সামনে এসে হাজির হয়েছে। এই আকাশ, নাও চা খাও। ট্রে থেকে একটা চার কাপ উঠিয়ে নিয়ে চা খেতে আরম্ভ করলাম। চা খেতে খেতে আরও অনেকটা সময় আড্ডা দিয়েছি ওনার সাথে। চা শেষ করে আড্ডার ইতি টানলাম। আচ্ছা আন্টি এখন চলি, আমি রান্না বান্না করতে হবে। ঠিক আছে, যাও। তবে শোনো, তুমি কিন্তু মাঝে মধ্যে এসো, আমার সাথে আড্ডা দিবে। তোমার সাথে কথা বলতে কেন জানি অনেক ভালো লাগে। আচ্ছা আন্টি আমি মাঝে মধ্যে আসবো। তারপর বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলাম। নিজের ফ্ল্যাটে এসে দেখি আনহা রান্না বান্না করে রেখেছে। যাক মাশাআল্লাহ ভালোই হয়েছে। তবে আজ চেয়েছিলাম আমি রান্না করব, কারণ আজকে শুক্রবার হওয়ায় অফিস নেই। কিন্তু আনহা রান্না করে আমার কাজ কমিয়ে দিয়েছে। অবশ্যই সবসময় আনহা রান্নাবান্না করে, এক সাত দিকে আবার বেলা খালি আমি রান্না করেছি, কারণ সে কোনো এক কারণে একদিন সকালে জমিনে পুকুর হয়নি, যার কারণে সেদিন সকাল এবং দুপুর রান্নাটা আমারই করতে হয়েছে। দিন বেশ ভালোই কাটছে। নতুন ফ্ল্যাটে উঠেছি, আজ 1 মাস হতে চলেছে। এর মধ্যে বাড়িওয়ালা আন্টির সাথে একদম ঘনিষ্ঠ হয়ে গেছি। ওনার সম্পর্কে এখন অনেক কিছুই জানা আমার। উনি একা পুরো বাড়ির মালিক। ওনার হাজব্যান্ড নাকি সেই বহু বছর আগে ওনাকে ছেড়ে চলে দিয়ে গেছে। উনি ওনার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতেন, যার কারণে তিনি আর বিয়ে শাদী করেনি। ওনার জীবনের অনেক কাহিনী উনি আমার সাথে শেয়ার করেছেন, কিন্তু সবিসে পিসি ছেলেটার বিষয়ে কোনো কিছুই বলেনি। আর আমিও একবারই জিজ্ঞেস করিনি, কারণ মানুষ স্মৃতিকে ফ্রেমে বন্দি করে। ওনার স্মৃতিটা কি কষ্টদায়ক নাকি আনন্দ সেই বিষয়ে আমি এখনও ক্লিয়ার নই, তাই জিজ্ঞেস করিনি। হতে পারে আমার জানতে চাওয়াটা ওনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এভাবে একদিন এক শুক্রবারে ওনার সাথে আড্ডা দিয়ে বাসা থেকে বের হলাম কিছু কেনাকাটার জন্যে। ঘড়ি কাটা 7টা ছুঁই ছুঁই। কেনাকাটা শেষ করে বাসায় ফিরছিলাম, হুট করে কয়েকটা মানুষকে দেখে আমার হৃদয় কেঁপে উঠল, যার দরুন চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম।
আর মানুষগুলো দাঁড়িয়ে গেল। মানুষগুলো আর অন্য কেউ নয়, তারা হচ্ছেন আমার বাবা মা এবং ছোটো বোন সাহিবা। তিনজন মিলে হয়তো ঘুরতে বের হয়েছে। তাদেরকে দেখে চোখ টলমল করছে। ঠিক সেই সময় মা নামক মানুষটা আকাশ বলে ডাক দিল। এই আকাশ, এদিকে আয়। মায়েটাকে কয়েক কদম সামনে এগিয়ে গেলাম, কিন্তু তৎক্ষণাৎ বাবার বলা সেই অপমানজনক কথাগুলো মনে পড়ল যে আমি নাকি পথের কুলাঙ্গার। তাই আবার পিছনে মুড়ে হাঁটা সেখান থেকে বাসায় চলে এলাম। কারণ মা একা নয়, মায়ের সাথে বাবাও আছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমি সেই মানুষগুলোর জীবনে একটা বোঝা হয়েছিলাম। তাই এখন তাদেরকে মুক্ত করে দিয়ে নিজের সংগ্রামী জীবনে পা রেখেছি, আর দূর থেকে তাদের চাহিদা মেটানোর ট্রাই করছি। আমি চলে আসার সময় মা অনেক কয়েকবার চেঁচিয়ে ডেকেছে, কিন্তু আমি তার পিছু ফিরিনি। সেখান থেকে এসে বাসায় মনমরা হয়ে শুয়ে আছি। এর মধ্যেই আন্না ঘর থেকে নাস্তা নিয়ে বের হয়ে এলো। সে রান্নাঘরে নাস্তা রেডি করছিল, আমি ফিরে আসলে আমায় খেতে দেবে বলে। সবাই হয়তো ভাবছে আনহার কাছে অলৌকিক শক্তি থাকার পরেও সে কেন নিজের হাতে রান্নাবান্না করছে। আসলে আমি তাকে বলছি শক্তির প্রয়োগ না করে আমার জন্য নিজের হাতেই রান্না করতে, কারণ ভবিষ্যতে আমি তার হাতেই রান্না খাবো। আর সে এখন বেশিরভাগ সময় আমার বাসাতেই থাকে। দিনের বেলায় পরিপালকে 3 সেকেন্ডের রুলস মোতাবেক যাতায়াত চলে, আর সন্ধ্যা হলে একদম সারা রাতের জন্য জমিনে নেমে আসে, আর সকালে সূর্যোদয় হওয়ার আগে চলে যায়। এভাবেই দিন কাটছে আমাদের। কিন্তু আমি মন খারাপ করে শুয়েছি দেখে আন্না আমার জন্য বানানো নাস্তাটাকে টেবিলের উপর রেখে দিয়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে বলতে লাগলো। এই পাগল, একদম মন খারাপ করো না। আনহা, মন খারাপ হলে কেউ তা আটকে রাখতে পারে না। তাছাড়া আমার মায়ের বদলে যদি বাবা আমায় ডাকতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না, কারণ তেনার কাছে আমার অবস্থান ময়লার ডাস্টবিনের মতো। কিন্তু তিনি আমায় ডাকেনি, ডেকেছে আমার মা, যে মা কিনা আমায় অনেক বেশি ভালোবাসতো। সে মায়ের ডাকে আমি সাড়া না দিয়ে বেয়াদবের মতো চলে এসেছি। আনহা, মন খারাপ হওয়ার হলে কেউ তো আটকে রাখতে পারে না। আর তাছাড়া আমার মায়ের বদলে যদি বাবা আমায় ডাকতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না, কারণ তেনার কাছে আমার অবস্থান ময়লার ডাস্টবিনের মতন। কিন্তু তিনি আমায় ডাকেনি, ডেকেছে আমার মা, যে মা কিনা আমায় অনেক বেশি ভালোবাসতো। সে মায়ের ডাকে আমি সাড়া না দিয়ে বেয়াদবের মতো চলে এসেছি, যার দরুন আমার চোখ থেকে অনেক পানি ঝরেছে। এই বিষয়ে আমি নিশ্চিত। তো বলো, মন খারাপ হবে না কেন? যে মা আমায় ভালোবাসে আমি তার চোখ দিয়েই পানি ঝরিয়েছি। আকাশ, তোমার কথা ঠিক, কিন্তু কি করব বলো? তোমার কাছে তো এছাড়া আর কোনো অপশন ছিল না, তাই তো এমনটা করতে হয়েছে তোমার। আনহা, অপশন থাকুক আর না থাকুক, মায়ের চোখ থেকে তো পানি ঝরেছে আমার জন্যে। আকাশ প্লিজ, নিজেকে সামলে নাও। দেখো, পরিস্থিতি সবসময় নিজের অনুকূলে থাকে না। কিছু সময় পরিস্থিতির চাপে আপন মানুষকে কষ্ট দিয়ে পরিস্থিতি ঠিক করতে হয়। আর তুমি এমনটা করছো। তুমি যদি তোমার মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে যেতে, তখন যদি তোমার বাবা এসে তোমাকে দেখতো, তাহলে সে তো আবার অনেকগুলো কথা শোনাতো। তখন তো তুমি কষ্ট পেতে, আর তোমার মাও কষ্ট পেত। হ্যাঁ, এই কথাটা ঠিক বলছো, কিন্তু আমার যে অনেক কষ্ট হচ্ছে মায়ের জন্যে। আচ্ছা, তুমি নিজেকে শান্ত করো। আমি তোমাকে আগামীকাল খবরই নে তোমার মায়ের সাথে আলাদাভাবে দেখা করার একটা সুযোগ করে দেব। তখন তুমি তোমার মায়ের সাথে প্রাণ ভরে কথা বলে নিও, এবং এই মাসে তাদের জন্য পাঠানো টাকাটা তোমার মায়ের হাতে তুলে দিও। ঠিক আছে। আনহা আমায় শান্ত করে ফেলেছে। তারপর আনহা আমার জন্য বানিয়ে আনা নাস্তাটা আমাকে শেষ করতে বলল। তার কথা মতো নাস্তাটা খেয়ে শেষ করলাম। পরে দুজনে মিলে গল্প গুজব করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছি। পরদিন সকালের বেলায় আনহা আমাকে কলেজে যেতে নিষেধ করে সে গায়েব হয়ে গেল। আমি আনহার কথা মতো ঘরেই রয়ে গেছি। ঘন্টা দুয়েক যেতেই আনহা আবার প্রকট হয়ে বলল। আকাশ, তুমি এখন তোমার বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলে আসো, কারণ তোমার বাবা কাজে গেছে এবং সাবিহা স্কুলে। আমি তোমার বাসা থেকে ঘুরে এসেছি। ঠিক আছে। তারপর থেকে ঘর থেকে বের হয়ে মায়ের কাছে গেলাম। মা আমায় দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। মাকে শান্ত করে অনেকটা সময় কথা বলতে বললাম, কিন্তু তিনি শান্ত হয়েছে ঠিক, তবে আমাকে আবার এই বাসায় চলে আসতে বলছে। তখনই বাবার করা কথাগুলো মাকে শোনালাম। তিনি আমার মুখে সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে গেছে। তেনার মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে বাকি নেই যে তিনি আমার ঘর ছাড়ার বিষয়ে তেমন কিছুই জানে না। তাই তেনাকে সমস্ত ঘটনা জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে এলাম।
সমস্ত ঘটনা শুনে মা আমার আর আটকল না, কারণ আমি তার আপন সন্তান নই সেটা আমি জেনে গেছি, এবং তার প্রাণপ্রিয় স্বামীই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে আপন সন্তান বলে নেয়। তারপরে তিনি আর কোন মুখে আমাকে আটকাবেন, তাই তিনি আর আমাকে পথ আটকায়নি। বাসা থেকে বেরিয়ে আবার নিজের বাসায় চলে এসেছি। আর মায়ের কাছ থেকে আসার আগে 20,000 টাকা মায়ের হাতে গুজিয়ে দিয়ে এসেছি। এবার মন হালকা লাগছে। তখনই আনহা প্রকট হয়ে জিজ্ঞেস করলো, কি জনাব, মন ভালো হয়েছে তো? হ্যাঁ হয়েছে। যাক, শুক্রিয়া খোদার কাছে যে তোমার মন ভালো করেছে। আচ্ছা, এবার কি খাবে বলো, কি রান্না করব? তোমার যা খুশি রান্না করো, কারণ তোমার হাতে সব কিছুই আমার ভালো লাগে। আচ্ছা। আনহা রান্নাঘরে চলে গেল, আর আমি রুমে শুয়ে শুয়ে ফোন টিপছি। দিন কাটছে আপন গতিতে। বলতে গেলে আনহাকে বিয়ে না করেও দুজন মিলে সংসার করছি। এভাবে আরও সপ্তাহ 10 উইক কেটে যায়, কিন্তু হুট করে একদিন আনহা জমিনে আসে না। সারাদিন আনহার জন্য অপেক্ষা করি, কিন্তু সে দিনটায় আর জামিনে আসে না। পরদিনও অপেক্ষা করছি, কিন্তু আনহা আজও আসেনি। এভাবে 4-5 দিন কেটে যায়, কিন্তু তার আসার কোনো নামগন্ধই নাই। এবার মাথা খারাপ হয়ে গেছে আনহার জন্য। আজকে 4-5 দিন ধরে আনহা জমিনে প্রকট হচ্ছে না। তার কারণটা কি? চিন্তা হচ্ছে প্রচুর আনহার জন্যে। তাও নিজেকে শান্ত করে আরও 2 দিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম, এরপরও যদি না আসে তখনও হয় কিছু একটা ভাবা যাবে। এর মধ্যে শেষ অপেক্ষা আরও 2-3 দিন পেরিয়ে গেছে, কিন্তু আনহার কোনো দেখাই নেই। আনহাকে আজ 6 থেকে 7 দিন দেখতে না পেয়ে মনের ভিতর ব্যাপক আকারে একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে। তাই বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আচ্ছা, মেয়েটা তো এমন করার কথা নয়। নিশ্চয়ই তার কোনো বড় ধরনের বিপদ হয়েছে। হয়তো তার আমার সাহায্য করা খুবই প্রয়োজন, কিন্তু কি করে আমি তার সাহায্য করব? আমি তো জমিন থেকে প্রতিপালকে যেতেই পারবো না তার সাহায্য ছাড়া। মাথায় যেন কিছুই খেলছে না। এর মধ্যে পাখিটার চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করেছে। শুয়ে শুয়ে চোখের পানি ঝরছে আর কল্পনা করছে, ইস, আমি যদি প্রতিপালকে যেতে পারতাম। এমন কল্পনা করতেই হুট করে আমি বিছানা থেকে গায়েব হয়ে সেই দ্বীপের মধ্যে চলে গেলাম, যেখানে আনহা তার সোল আমার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে আমাকে প্রতিপালকে পাঠিয়েছিল। ভয়ঙ্কর দ্বীপের মাঝে একাকী দাঁড়িয়ে আছি। ঢেউয়ের আওয়াজ আগের বারেনায় কানে ভেসে আসছে। কি করব, আরও তালগুলো হারিয়ে ফেলছি। কারণ একে তো আনহাজ বহুদিন ধরে জামিনে নামছে না, তার উপরে আমি কল্পনা করতেও দ্বীপের মাঝে চলে এসেছি। দ্বীপের মাঝে দাঁড়িয়ে থাকা সমস্ত কিছু বোঝার ট্রাই করছিলাম। তখনই দেখি আমার সারা শরীরে চামড়া পাল্টে গিয়ে ধবধবে সাদা হয়ে গিয়েছে। এই অদ্ভুত দৃশ্য দেখে আমরা অর্ধেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার সাথে সাথে অদ্ভুত কাণ্ড ঘটার কারণ হচ্ছে, কেউ হয়তো চায় আমি প্রতিপালকে প্রবেশ করি, না হয়তো আমি কল্পনা করার সাথে সাথে এ দ্বীপের মাঝে আসতে পারতাম না, এবং আমার গায়ের রঙও পরিবর্তন হতো না। যেহেতু আমি কল্পনা করার সাথে সাথে দ্বীপের মাঝে চলে এসেছি এবং গায়ের রঙও পরিবর্তন হয়ে গেছে, তার মানে আমি বর্তমান মানুষ থেকে অন্য কিছু হয়ে গেছি। আর এজন্য কিছুটাই আমাকে স্পষ্টভাবে জানান দিচ্ছে বা এলান করছে প্রতিপালকের ভিতরে প্রবেশ করতে। তাই কোনো কিছু না ভেবে বাকি প্রশ্নের উত্তরের জন্য প্রতিপালকের উদ্দেশ্যে রওনা হয়েছি। বীজগুলো গাছে রূপান্তরিত হয়ে সেই লোকটাকে গাছের ভিতরে ঢুকিয়ে ফেলে, যেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু আনহা হতবাক না হয়ে সজোরে হাসতে আরম্ভ করে। আনহার হাসি দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করে, বাবা, আমার হাসার কারণ তুমি মিনিট কয়েকের মধ্যেই জেনে যাবে। আর আমি কোনো ধরনের সিনক্রেট করছি না। সে নিজেই সিনক্রেট করতে এসে ফেঁসে গেছে। মানে কি মাসুদ? বাবা, তুমি গাছের বীজ সম্পর্কে কি জানো না? জানি। এটা আমাদের রাজদরবার জাদুই ক্যাকটাস বীজ, যেটা অসাধু মাতালবি ট্যাফে ফাঁসিয়ে দেয়। আর এই বীজ শুধু আমাদের রাজদরবারের মানুষের ব্যবহার করে। এই তো বুঝতে পেরেছো। আমি আমাদের রাজ দরবারের জাদুই বীজটাকে ব্যবহার করছি আসল শয়তানকে খুঁজে বের করার জন্য। কিন্তু এখানে তো আমাদের পরিপালকের সবচাইতে বড় পণ্ডিতই ফেসে গেছে, যে কিনা বহু বছর আগে থেকে আমাদের সমাজে বসবাস করবে, আমাদের সমাজটাকে ধ্বংস করতে চাইছে। কি, তার মানে পণ্ডিতই শয়তান? বাবা, পণ্ডিতই শয়তান। কারণ আকাশ যখন আতাউরকে মারে তখন সে নিজের মুখে বলেছে আমাদের পরিপালককে তার থেকে বড় শয়তান ছদ্মবেশে লুকিয়ে আছে। শুরুতে আমাদের পণ্ডিতদের উপর সন্দেহ হয়নি, কিন্তু গতকাল যখন আমার আকাশকে নিয়ে সে এটা সেটা বলে তখন আমার মাথায় টন করে উঠে গেল। তারপর আমি গিয়ে আকাশের সাথে কথা বলি। তখন আকাশ আমার আসল শয়তানকে ধরতে হবে কি করে সে পদ্ধতি বলে দেয়।
কিন্তু আমার পুরোপুরি সন্দেহ ছিল না পণ্ডিতদের উপর। আমি এসেই আমি এসেছি আসলে শয়তান ধরার জন্য, কিন্তু এখন দেখি সেই আসল শয়তানটা হলো পণ্ডিত। সো এবার তুমি যা করার করো। আমি তাকে ক্যাকটাসের জাদুর বীজ দ্বারা গাছের ভিতরে বন্দি করে ফেলেছি। তবে তার শরীর কিন্তু এখন একটা কালো ছোঁয়া, যেই ছোঁয়াটা আগেও আমাদের দুজনের সামনে এসেছে, এবং আমাদের জাদুই নহরে পানির কারণে তার শরীরের আকৃতি বদলে গিয়ে তার আসল রূপ ধরা পড়েছে। সো তুমি তাকে বন্দি করো, না হয়তো সে যে কোনো সময় বেরিয়ে যাবে, কারণ তার মধ্যে শয়তান অনেক শক্তি আছে। তাই তো বলি এই পণ্ডিত কেন এমন একটি নিরহ ছেলেকে ফাঁসাচ্ছে, যেই ছেলে কিনা আমাদের বাঁচিয়েছে। তার কিছু করার হলে তো সে বহু আগেই করত, আর আমাদের বাঁচানোর কোনো প্রয়োজন ছিল না। আজ আর তাছাড়া আমি ছোটকালে আমাদের পূর্বপুরুষদের দেখেছি মানুষের সাথে পরিমিলন করিয়ে দিতে, তখন তো কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন এসে কিনা এই পণ্ডিত নতুন করে ফতোয়া দিচ্ছে। বাবা, এখন এত সময় নেই, তুমি তাকে বন্দি করো। করছি। তবে তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই। এই মজমায় যত কয়জন পণ্ডিত আছে সবাই কিতাব দেখে একটি একটি বের করেন তো মানব পরীর মিলনে এমন কোনো সংকেত আছে কিনা, এবং পণ্ডিত যেই ভবিষ্যৎবাণী করেছে সেই বিষয়ে কোনো ইঙ্গিত আছে কিনা। আনহার বাবার কথায় সবাই নিজেদের কিতাবেদি খুলতে খুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর সবাই একত্র হয়ে জানায়, কিতাবে এমন কিছু লেখা নেই যেখানে একজন ব্যক্তি আমাদের সমাজে বিচরণ করবে এবং আমরা তাকে ভালোভাবে গ্রহণ করব, কিন্তু পরিশেষে সেই আমাদের ক্ষতি করে বসবে। আর তাছাড়া মানব আর পরিমিলনে কোনো সমস্যা নেই, তবে মানবকে আমাদের পরিপালকে থাকার অভ্যস্ত হতে হবে, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। বাকি পণ্ডিতদের কথা শুনে আনহার বাবার মাথা পুরোপুরি চটে যায়। তাই সে নিজের জাদুই লাঠিটা বের করে গাছের দিকে ইশারা করে, যেটার ভিতরে পণ্ডিত নিজের শয়তানের রূপ নিয়ে বন্দী হয়ে আছে। আনহার বাবা গাছের দিকে তার জাদুই লাঠিটা ইশারা করতে লেজার লাইটের মতন সরল একটা আলোক রশ্মি গিয়ে গাছটার উপর পড়ে, যার ফলে গাছটা ছোট হয়ে একদম হাতের কনিষ্ঠাঙ্গুলের মতো করবরাবর হয়ে যায়। তারপর আনহার বাবা একজন সিপাহীকে দিয়ে একটা বোতল নিয়ে নেয়, তার মধ্যে ছোট গাছটাকে ঢুকিয়ে ভালো করে বোতলের ঢাকনা আটকে দেয়, এবং পরবর্তী সেই বোতলটাকে সে নিজের কাছে রেখে দেয়, কারণ সেটাকে সে নিজের মতন করে সুরক্ষিত জায়গায় দাফন করে দিবে, যাতে করে এই শয়তান পণ্ডিত আজীবন বন্দি অবস্থায় আটকে থাকে বোতলের মধ্যে। অপরদিকে আনহা তো বেশ খুশি, কারণ তার আর আকাশের মিলনে এবার কেউ বাধা দিতে পারবে না। তাই আনহা তার বাবাকে বলে, বাবা, আমি এই মজমার মধ্যেই আকাশকে বিয়ে করতে চাই। ঠিক আছে, এই মজমায় তোমাদের বিয়ে হবে, কিন্তু তোর আকাশ এই পরিপালকে থাকতে অভ্যস্ত কিনা সেটা একটু যাচাই করা উচিত, কারণ না হয়তো তোর আকাশের ক্ষতি হবে। বাবা, তুমি তার এসব নিয়ে চিন্তা করো না, কারণ সেই পরিপালকে কয়েকবার এসেছে এবং সে পুরোপুরিভাবে অভ্যস্ত পরিপালকের মধ্যে থাকার জন্য। তাকে আমি শিখিয়ে দিয়েছি কি করে পরিপালকে টিকে থাকতে হবে। এই পণ্ডিত মশাই, আপনারা সবাই আমার মেয়ের বিয়ে কাজ এই মজমা সম্পূর্ণ করেন। আমি সিপাহীদের দিয়ে সবাইকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করে দিচ্ছি। জি মহারাজ। আনহার বাবার কথা শুনে তৎক্ষণাৎ সেখানে আকাশ আর আনহার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আনহা তো বেশ খুশি, কিন্তু কেন জানি আকাশ মনমরা হয়ে আছে। আকাশের মনমরা হয়ে থাকার বিষয়টা আনহার চোখ এড়ায় না, তাই সে আকাশকে জিজ্ঞাসা করে, আকাশ, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তোমার তো খুশি থাকার কথা। কারণ আমি আমার মাকে না জানিয়ে তোমায় বিয়ে করেছি, তার উপর তোমার শহরের লোকেরা এখন আমার জমিনে যেতে দেবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে। কারণ আমি বই পুস্তকে পড়েছি পরিণা নাকি কাউকে নিয়ে গেলে বা বিয়ে করলে তাকে নাকি আর জমিনে ফিরে আসতে দেয় না। তোমার শহরের লোক এবং তোমার বাবার লোকেরা হয়তো আমাকে আর জমিনে আসতে দেবে না। এই পাগল ছেলে, একটা উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবে না। আমি থাকতে তোমার জমিনে যেতে আটকাবে কে? মনে রেখো, তোমার বউই পরিপালকের ভবিষ্যৎ রানী, আর তুমি হলে রাজা। তোমার জমিনে যেতে বাধা নেই। আমার জামাইয়ের যা খুশি সে করবে। আমি থাকতে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে কিচ্ছু করাতে পারবে না। এটা কোনোদিন হবেও না। পুরো পরিপালকের লোকের জন্য নিয়ম হবে একরকম, আর আমার বরের জন্য নিয়ম হবে আর এক রকম। আর আমার বরটা যেমন খুশি তেমন করে থাকতে পারবে। সো তুমি একদম চিন্তা করবে না।
আনহার কথা শুনে খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, তবে করলেও বর্তমানে সেটা দেওয়া সম্ভব নয়। চুপচাপ বসে আছি। আমার আর আনহার বিয়েটা হয়ে গেছে। সবাই সবাই আনন্দ উল্লাস করছে। বিয়ের মজমাটা শেষ। আনহাকে বললাম জমিনে যাব। সে আমার কথায় প্রতিপত্তরে বলল,